আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ, আমরা বরাবরের মতে ধারাবাহিক যেই অর্গান অফ মেডিসিনের আলোচনা আমরা শুনছি। আজকে আমরা অর্গান অফ মেডিসিনের অ্যাফোরিজম 6 থেকে আলোচনা শুনব এবং আমরা অবশ্যই লক্ষ্য করব যে আমরা গতানুগতিকভাবে যেভাবে এই এটাকে সূত্রগুলো পড়ে ভেবে থাকি বা অনুভব করে থাকি, আমরা একটু ব্যতিক্রমভাবে আলোচনাগুলো শুনছি। কিন্তু আমরা যে আলোচনা শুনছি এটাকে একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং যদি করি তাহলে আসলে এটার যে ভাবার্থ, এটার যেই নিগূঢ় যেই তথ্য এবং তথ্যবহুল যেই আলোচনাগুলো, সেটা আমাদের আরো বেশি উপকারে আসবে। ডাক্তার বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান আমাদেরকে যেই আহ এই পৃথিবীর জন্য এক যে নতুন এবং নবজাগরণ সৃষ্টিকারী আহ হোমিওপ্যাথিক সংবিধান অরণ অফ মেডিসিন আমাদেরকে দিয়ে গেছেন, এটার যদি মর্মার্থ অনুসারে আমরা মানুষকে চিকিৎসা দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এতে আমরা যেরকম আনন্দিত হব, তেমনি ভাবে আমাদের যারা আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন তারাও আহ উপকৃত হবেন। আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম ভাইকে ষষ্ঠ সুসূত্র আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, আশা করি আমাদের উপস্থাপকের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি অর্গান অফ মেডিসিনকে আমরা বোঝার চেষ্টা করব গভীরভাবে এবং একটু ব্যতিক্রমভাবে অর্গান অফ মেডিসিন বোঝার জন্য আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন 6 নম্বর অনুচ্ছেদের আলোচনার দিকে আমরা যাচ্ছি। অর্গান অফ মেডিসিন অনুচ্ছেদ 6। এখানে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান একজন চিকিৎসক তার রোগী বা রোগ চিকিৎসা করার সময়ে তিনি ঠিক যেই স্টেপগুলোকে সঠিকভাবে গ্রহণ করতে হবে সেগুলো নিয়ে কথা বলেছেন। 6 নম্বর অ্যাফোরিজমে স্যামুয়েল হ্যানিম্যান প্রথমেই উল্লেখ করেছেন, এমন কোনো বিষয় রোগীর ব্যাপারে ধারণা করা যাবে না যার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই, যার ব্যাপারে শুধুমাত্র কল্পনা অনুমান নির্ভর করে নির্ধারণ করা হয়েছে। এমন কোনো ব্যাপার কল্পনা অনুমান বা অস্পষ্ট কোনো বিষয়ের উপর নির্ভর করে রোগীর রোগ চিকিৎসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই বিষয়টা বোঝাতে গিয়ে বলেছেন তিনি, বরং এরকম অসার, কাল্পনিক, অযৌক্তিক, অস্পষ্ট বিষয়গুলো থেকে তিনি দূরে থেকে বরং প্রতিটা রোগী ক্ষেত্রে আলাদা করে স্বতন্ত্রভাবে ইন্ডিভিজুয়ালি তার জীবনী শক্তির বিশৃঙ্খলাটাকে বুঝতে হবে দেহ এবং আত্মার সিমটমসের মধ্য দিয়ে। বাংলায় যে অনুবাদ করা হয়েছে সেখানে ডাক্তার বদরুল আলম স্যার, যিনি একজন আধুনিক অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, তিনি ওনার অনুবাদে আত্মার ইন্দ্রিয় আত্মার ইন্দ্রিয় গ্রাহ্য বিশৃঙ্খলা এই শব্দটা এনেছেন। মানে আত্মার উপস্থিতি বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান উল্লেখ করেছেন এবং আত্মার উপস্থিতি হোমিওপ্যাথিক আলোচনার একটা গুরুত্বপূর্ণ পার্ট। আত্মার উপস্থিতি বা আত্মার সাথে সম্পৃক্ত বিষয়গুলো কোনোভাবে অস্বীকার করা যায় না একজন হোমিওপ্যাথ হিসেবে। এই জায়গাটা
আধুনিক একজন ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার যিনি হোমিওপ্যাথিতে কনভার্টেড হয়েছেন, তিনি পর্যন্ত এখানে ওনার অনুবাদ থেকে এটার স্বীকৃতি দিয়েছেন। আজকাল দেখা যায় অনেকেই যারা আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে একটু জ্ঞান রাখেন, যারা এমন হোমিওপ্যাথ আছেন যারা দেখা যায় আধুনিক বিভিন্ন পার্টগুলো সম্পর্কে, আধুনিক প্যাথোলজি সম্পর্কে, আধুনিক রোগের ডায়াগনোসিস সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, রোগের ডায়াগনোসিস বা রোগের প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন নিয়ে যারা একটু ভালো জ্ঞান রাখেন, তারা দেখা যায় কি ওই পার্টটাকে অধিকতর গুরুত্ব দিতে গিয়ে আত্মার সাথে সম্পৃক্ত যে পার্ট, এই পার্টটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেন বা এগুলোকে এড়িয়ে যান, এগুলোকে অপ্রয়োজনীয় মনে করেন, এগুলোকে সেকেলে মনে করেন। অথচ 6 নাম্বার এফোরিজমের শিক্ষাই হচ্ছে যে দেহ মন বা দেহ আত্মার সাথে সম্পৃক্ত বিশৃঙ্খলাগুলো স্টাডি করতে হবে, নির্ণয় করতে হবে। এবং এটা করার জন্য বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান যে কথাটা বলেছেন, তিনি রোগীর ব্যক্তিগত স্টাডি করে, ইন্ডিভিজুয়াল স্টাডি করে, স্বাস্থ্য থেকে যখন রোগী হলো, স্বাস্থ্যবান মানুষ থেকে যখন এখন রোগাক্ত মানুষ হলো, রোগে আক্রান্ত মানুষ হলো, হওয়ার পরে তার প্রিভিয়াস হেলথ থেকে বর্তমানে আসা পর্যন্ত যে বিচ্যুতিগুলো ঘটেছে দেহ এবং মনে, একটা সময় তিনি আমার রোগী শান্ত ছিল, এখন অশান্ত বা অস্থির। একটা সময় তার কোনো দুশ্চিন্তা ছিল না, তার এখন দুশ্চিন্তা আছে। একটা সময় তার গভীর ভালো ঘুম হতো, এখন তার ভালো ঘুম হয় না। একটা সময় তিনি যে কোনো খাবার খুব রুচিসম্মতভাবে খেতে পারতেন, এখন খেতে পারেন না। বা শিশুদের ক্ষেত্রে শিশুটা আগে খুব দেখা যেত যে খুব হাসি খুশি ছিল, খুব কি বলে স্থির ছিল, কান্নাকাটি করতো না, সবার কোলে যেত, সবার সাথে খুব মিশতে পারতো, কোনো ভয় পেত না, চমকে উঠতো না। এখন চমকে ওঠে, চিৎকার করে, কান্না করে, খেতে চায় না, বিরক্ত করে, ঘ্যান ঘ্যান করে। এগুলো হচ্ছে মানে ডেভিয়েশন। এই ডেভিয়েশনটা বোঝানো হয়েছে, মানে স্বাস্থ্যের যেই ডেভিয়েশন হবে, ডেভিয়েটেড কন্ডিশন মন এবং দেহে বা ফিজিক্যাল পার্ট এবং স্পিরিচুয়াল পার্ট, ইমোশনাল পার্ট, যে বিচ্যুতিটা ঘটবে, যে পার্থক্যটা এখানে ঘটবে, এই পার্থক্যটাকে নির্ণয় করতে হবে। একজন চিকিৎসক এই ব্যাপারটাকে ছাড়া অন্য কোনো বিষয়ের দিকে গুরুত্ব দেওয়ার আসলে তার চিকিৎসার জন্য জরুরি না। এটা হচ্ছে 6 নাম্বার এফিজিমের মানে গুরুত্বপূর্ণ একটা শিক্ষার পার্ট, যে কথাটা এখানে বলা হয়েছে যে এটাকেই তিনি সর্বাধিক গুরুত্ব দিবেন এবং এছাড়া রোগীর আসলে আর কিছু নেওয়ার মতো থাকে না। বিচ্যুতিটাকে বের করতে হবে, তার বিচ্যুতিটা ঠিক কোন কোন জায়গায়, মন থেকে, দেহ থেকে, এক্সটার্নাল সিমটমস থেকে, ইন্টারনাল সিমটমস থেকে, যেখানে যেখানে যে বিচ্যুতি ঘটেছে, যে পরিবর্তন ঘটেছে, যে পার্থক্য এসেছে, সেই পার্থক্যের জায়গাটাকে ডায়াগনোস করতে হবে। এবং এটা করার জন্য স্যামুয়েল হ্যানিম্যান যে কথাটা বলেছেন, এটার ইংরেজি অনুবাদে বলা হয়েছে which can be perceived externally by means of the senses। এবং এই যে লক্ষণগুলো, এটা আরেকটা বিষয় ক্লিয়ার করা। এখানে যে কথাটা বলা হয়েছে যে স্যামুয়েল হ্যানিম্যান যে লক্ষণগুলোর কথা বলেছেন বা যে কন্ডিশনের কথা বলেছেন, যে রোগীর বিচ্যুতি ঘটবে, বিচ্যুতি বের করতে হবে। এখন এই কথাটা বলেছেন যে বিচ্যুতিটা বের করার জন্য which can be perceived externally by means of the senses, এবং এই বিচ্যুতি বের করার জন্য একটা মানুষের বা একজন চিকিৎসকের পর্যবেক্ষণ বা সেন্স, উপলব্ধি ক্ষমতা, এর মধ্য দিয়ে তিনি এটা করতে পারবেন। বাহ্যিকভাবে রোগীকে অ্যানালাইসিস করে, রোগীকে অবজারভেশন করে, রোগীকে সেন্স করে, রোগীকে স্ক্যানিং করে, রোগীকে আপনার এরকম ভাবে বিশ্লেষণ করে দেখা যাবে যে তিনি তার রোগীর এই বিচ্যুতিকে ফাইন্ড আউট করতে পারবেন। এর জন্য বিশেষ কোনো জটিল প্রক্রিয়ায় যাওয়ার প্রয়োজন হবে না, কারণ এখানে বলা হয়েছে হুইচ ক্যান বি পারসিভড এক্সটার্নালি, বাহ্যিকভাবেই পারসিভ করা যাবে। এবং এটা একদিকে হচ্ছে এক্সটার্নালি বাহ্যিকভাবে, আরেকদিকে বলা হয়েছে পারসিভড। পারসিভড মানে হচ্ছে রিয়েলাইজ করা, উপলব্ধি করা, ফিল করা। এখন এই ফিল করা, উপলব্ধি করা, এটা কিন্তু আসলে অন্য কোনো উপায়ে সম্ভব না। চিকিৎসকের জ্ঞান, চিকিৎসকের অবজারভেশন, চিকিৎসকের অ্যাটেনশন, চিকিৎসকের কনসেন্ট্রেশন, ফোকাসিং যখন রোগীর দিকে থাকবে, সামগ্রিকভাবে দেহ এবং মনের বিচ্যুতিটা উনি বের করার জন্য ওইরকম চোখ নিয়ে, ওইরকম মন নিয়ে, ওইরকম আন্তরিক অ্যাটেনশন নিয়ে যখন অবজারভেশন করবেন, তিনি রোগীকে
পারসিভ করবেন, উপলব্ধি করবেন। তাহলে এখানে বোঝা গেল যে আপনি জাস্ট একটা রুগী আসলো, আপনার জায়গা থেকে রুগীকে আপনি হোমিওপ্যাথিক্যালি যে জায়গাটা আপনি প্রথমে যে কাজটা করতে হবে, রুগীর একটা সুন্দর কেস টেকিং করবেন, রুগীলিপি করবেন। এই রুগীলিপি করার জন্য আপনাকে অবশ্যই এখানে সর্বোচ্চ মনোযোগী হয়ে কাজ করতে হবে, কারণ এটাকে পারসিভ করতে হবে, উপলব্ধি করতে হবে। আর এই মনোযোগটা কিন্তু আসলে কোনো যান্ত্রিক কাজ না, একজন চিকিৎসকের স্পিরিচুয়াল একটা কাজ। একজন চিকিৎসক যদি মনোযোগের মতো ইচ্ছা পোষণ না করেন, তিনি যদি কমার্শিয়াল জায়গা থেকে রুগীকে স্টাডি করেন, রুগী আসলো বিদায় দিয়ে দিলাম, রুগী আসলো বিদায় দিয়ে দিলাম, তখন দেখা যাবে যে রুগী যেই সিমটমসটা নিয়ে আসলো, যেই একটা পার্টিকুলার একটা রোগের কথা বললো, এর বাহিরে কিন্তু তার যে বিচ্যুতিগুলো আমরা আর অবজারভেশন করার মতো মানসিকতা কাজ করবে না। অথবা আমি মনোযোগ না দিয়ে রোগীর সাথে কথা বলছি, রোগীর যে চেঞ্জগুলো, বিচ্যুতিগুলো, আচরণের পরিবর্তনগুলো, মানসিকভাবে ব্যবহারের দিক থেকে অন্যান্য তার সামগ্রিক লাইফে যে ছোট ছোট বিচ্যুতিগুলো ঘটেছে ওইগুলোকে আমি ফাইন্ড আউট করতে পারবো না। কারণ এখানে পারসিভ করার অর্থই হচ্ছে যে আপনাকে সর্বোচ্চ অ্যাটেনশন দিতে হবে, সর্বোচ্চ অবজারভেশনের মানসিকতা রাখা লাগবে, এবং সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে রোগীকে অ্যানালাইসিস করার মতো এখানে ফোকাস করতে হবে। সাধারণত এখন আমরা আধুনিক চিকিৎসকরা বা আধুনিক হোমিওপ্যাথরা আমরা এখন এটা করতে চাই না। আমাদের কাছে রুগী আসলে রুগীর এত কিছু জানার প্রয়োজন মনে করি না। আমরা 4 নাম্বার এফোরিজমে যে আলোচনাগুলো করেছি, তার পেশাগত জীবনের বিচ্যুতি, তার পার্সোনাল বিচ্যুতিগুলো, এগুলো আমরা জানার চেষ্টা করি না, বা এগুলোকে আমরা অপ্রয়োজনীয় মনে করি। কিন্তু এই এফোরিজমের ডিমান্ড অনুসারে আপনাকে এগুলো জানতে হবে। তারপর যে কথাটা বলা হয়েছে, that is to say he notices only the deviations from the former healthy state। মানে এখানে যে কথাটা আমি অলরেডি বলেছি যে এভাবে তিনি রুগীর অবজারভেশন এবং অ্যানালিসিসের মাধ্যমে পারসিভ করবেন কি, যে শুধুমাত্র রুগীর ডেভিয়েশনসটা বের করবেন, সুস্থ থেকে অসুস্থ হওয়ার পরে যে বিচ্যুতি ঘটেছে এটাকে বের করবেন। অফ দ্য নাও ডিজিজড ইন্ডিভিজুয়াল, এটা ইংরেজি অনুবাদ থেকে আমি পড়ছি, অফ দ্য নাও ডিজিজড ইন্ডিভিজুয়াল। এখন একজন রুগী হওয়ার পরে আপনার কাছে আসলো, স্টাডি করলেন, বিশ্লেষণ করলেন, নোট তৈরি করলেন, বিচ্যুতিটা ফাইন্ড আউট করলেন, এবং কি করলেন, ডিজিজড ইন্ডিভিজুয়াল মানে রোগাক্রান্ত স্বতন্ত্র মানুষটাকে আপনি বের করলেন। রোগাক্রান্ত স্বতন্ত্র মানুষ, একটা ইনভেস্টিগেশন রিপোর্ট দেখে আপনি স্বতন্ত্র মানুষকে কিন্তু দেখতে পাচ্ছেন না। একটা পরীক্ষা, কি বলে, ব্লাড পরীক্ষা করলেন, রক্তের উপাদানের কমতি বাড়তি দেখলেন, কিন্তু এটা কিন্তু স্বতন্ত্র ব্যক্তির পরিচয় বহন করে না। এজন্য আধুনিক পরীক্ষাগুলোকে আপনার প্রয়োজনে যদি আপনি করতে চান রোগী ম্যানেজ করার জন্য, প্রগনোসিস বোঝার জন্য, সেই পার্টটা আলাদা পার্ট। কিন্তু যদি আপনি 6 নাম্বার এফোরিজম অনুসারে আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে রোগীর বিচ্যুতি বুঝতে হবে, এবং রোগীর বিচ্যুতি বোঝার মধ্য দিয়ে, উপলব্ধি করার মধ্য দিয়ে আপনার যেই কাজটাকে উদ্ধার করতে হবে সেটা হচ্ছে যে আপনি ডিজিজড ইন্ডিভিজুয়ালকে উপলব্ধি করতে হবে, স্বতন্ত্র ব্যক্তিটাকে উপলব্ধি করতে হবে, স্বতন্ত্র অসুস্থ মানুষটাকে চিহ্নিত করতে হবে। শুধু মানুষ না, শুধু স্বতন্ত্র না, স্বতন্ত্র অসুস্থ মানুষটাকে চিহ্নিত করা। এই কথাটা কিন্তু খুব মানে ভারী একটা কথা, স্বতন্ত্র অসুস্থ মানুষটাকে বোঝা। আপনার কাছে একই নামের রুগী 50টা আসো, কিন্তু বুঝতে হবে যে এই মানুষটা স্বতন্ত্র, এই মানুষটা আলাদা, এই মানুষটা ইউনিক, এই মানুষটার ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, তার আবেগ ভালোবাসা, তার অ্যাগ্রাভেশন এমিলিয়েশনের টাইম, তার কজেশন, তার মায়াজমেটিক অ্যানালাইসিস, জাস্ট প্যাথোলজিক্যাল একটা জায়গা থেকে তিনি অন্য আরো 10টা রোগীর সাথে সেম হলেও তিনি এই জায়গাগুলো থেকে, ব্যক্তিগত জায়গাগুলো থেকে, ব্যক্তিগত ইনফরমেশন গুলো থেকে, ব্যক্তিগত জেনেটিক যে ইনফরমেশন গুলো উনি নিয়ে এসেছেন, ব্যক্তিগত ভাবে তিনি যে সিমটমস গুলোকে ব্যক্তিগত জায়গা থেকে অর্জন করে নিয়েছেন, এই সামষ্টিক সামগ্রিকতা থেকে, টোটালিটি অফ পেশেন্ট, টোটালিটি অফ সিমটম, টোটাল মানে পেশেন্ট পোর্ট্রেট বলতে যা বোঝায়, মানে সামগ্রিক ব্যক্তির বা সামগ্রিক অসুস্থ মানুষটার যেই চিত্র, এই চিত্রের স্বতন্ত্রতাকে ফাইন্ড আউট করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা আমরা করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়াল ডিজিজড পার্সনকে আমরা, ইউনিক পার্সনকে আমরা ধরতে না পারবো, এবং যেই ধরাটার জন্য অবশ্যই আমাদেরকে এরকম কি বলে সামগ্রিক ব্যক্তিটাকে ফোকাস করে অবজারভেশন করে
কাজ করতে হবে, এবং যেই অবজারভেশনটা করার জন্য রোগীর ব্যাপারে ডাক্তারের ওইরকম ইচ্ছা, অ্যাটেনশন থাকা লাগবে, এগুলো যদি সমন্বয় না করা যায় তখন কিন্তু এটাকে বের করা যাবে না। শুধুমাত্র যান্ত্রিক সিমটমস ধরে, শুধুমাত্র অর্গান সিমটম ধরে, অথবা শুধুমাত্র যান্ত্রিক পরীক্ষার উপর ডিপেন্ড করে ডিজিজড ইন্ডিভিজুয়াল পার্সনকে ফাইন্ড আউট করা যায় না। এটা একটা পার্টকে বোঝা যায়, এটা একটা উপাদান বোঝা যায়, উপাদানের কমতি বাড়তি বোঝা যায়। হোমিওপ্যাথিক ডিমান্ডটা আসলে ঠিক কোন জায়গায় আমরা আসলে আজ ভুলে যাচ্ছি প্রায়। হোমিওপ্যাথিক ডিমান্ড হচ্ছে ঠিক এই অ্যাফোরিজমের এই জায়গাটা, যে ডিজিজড ইন্ডিভিজুয়ালকে বোঝা। আপনি যদি তর্কের প্রয়োজনে মনে করেন যে না ওইগুলো আপনি জরুরি করেন, অসুবিধা নাই, কিন্তু আপনি যতক্ষণ ডিজিজড ইন্ডিভিজুয়াল পার্সনকে অ্যানালাইসিস না করতে পারবেন, ডায়াগনোস না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে হোমিওপ্যাথিক চিকিৎসাটাই তার উপর প্র্যাকটিস করা যাবে না। তারপর কি বলছে দেখেন, হুইচ আর ফেল্ট, এখানে অনুবাদে আমি ইংলিশ অনুবাদটা পড়ছি, বাংলা অনুবাদটা দেখলেই তো আরো ক্লিয়ার করা যেত। আচ্ছা, হুইচ আর ফেল্ট বাই দ্য পেশেন্ট হিমসেলফ। এবার কি বলছে দেখেন, যেই লক্ষণগুলো রোগী নিজে অনুভব করেন, ফেল্ট বাই দ্য পেশেন্ট হিমসেলফ। এই যে হিমসেলফ, মাই সেলফ, মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, এই সেলফ কথাটা, টোটাল কথাটাই হচ্ছে একটা স্পিরিচুয়াল কথা। আপনি যদি মানে আমি যদি বলি যে আপনার কি বলে হাত কোনটা আপনি দেখাতে পারবেন, আপনার চোখ কোনটা দেখাতে পারবেন, তার অর্থ হচ্ছে যে আপনার হাতটা কিন্তু আপনি না, আপনার চোখ, আপনার মাথা, আপনার অর্গান, আপনার লিভার, আপনার কিডনি, প্রত্যেকটা পার্টের একটা আলাদা আলাদা নাম আছে, এবং প্রত্যেকটা পার্টকে আপনি বলতে পারেন যে আমার হাত, আমার চোখ, আমার কান, আমার পা, আমার মগজ। কিন্তু আমি যদি বলি যে আপনি কোথায়, তখন আপনি কোনটা, আসলে আপনার এই অস্তিত্বটা ফিজিক্যাল না, এটাকে আপনি স্পিরিটের সাথে, আত্মার সাথে সম্পৃক্ত করে উপলব্ধি করতে হয়, এটাকে দেখানো যায় না, এবং এটা এক্সটার্নাল না, এটা এই পার্টটা আসলে কি বলে মেটেরিয়ালিস্টিক কোনো পার্ট না। একজন ব্যক্তি যখন মারা যায়, বলা হয় যে, ধরেন আমি মারা গেলাম, আপনাদের উদাহরণ নাই দিলাম, বলবে যে আফজালের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আফজালের হাত, আফজালের চোখ এখন হয়ে গেছে আফজালের লাশ, তাহলে আফজালটা কোথায় এখানে? আর সেই আফজালটা আমি বলছি যে আমি পছন্দ করি, আমি পছন্দ করি না, আমি ভালোবাসি, আমি ভালোবাসি না। তাইলে বোঝা গেল যে এই আমিটা আমার হাত না, জাস্ট আমার চোখ না। এবং আফজালের লাশ থেকে যখন বলা হয় আফজালের লাশ, তার অর্থ হচ্ছে যে লাশ বা বডি থেকে আফজালটা আলাদা একটা জিনিস, এবং এটাকে, এই আফজালটাকে আফজালের বডিতে সম্পৃক্ত করে দেওয়া হয়। বডি এবং আফজাল, এই দুইটা পার্ট আসলে ভিন্ন পার্ট, কিন্তু দুইটা পার্ট একটা পার্টের সাথে আরেকটা পার্টকে নির্ভরশীল করে দেওয়া হয়। এখন আমি এবং আমার বডি একাকার হয়ে আছে, কিন্তু আমার বডিটাই জাস্ট আমি না, আমিত্ব না। তো এজন্য এখানে যে কথাটা আমার বলার উদ্দেশ্য, এত কঠিন করা বলার উদ্দেশ্য না, কিন্তু এখানে হ্যানিম্যান যেভাবে বলছেন এখানে কঠিনটা এসে যায়। এখানে বলা হয়েছে হুইচ আর ফেল্ট বাই দ্য পেশেন্ট হিমসেলফ, যেই লক্ষণগুলি রোগী নিজে থেকে উপলব্ধি করেন। এখন নিজে থেকে উপলব্ধি করেন এই কথাটার মধ্য দিয়ে স্যামুয়েল হ্যানিম্যান ক্লিয়ার করেছেন যে এই লক্ষণগুলোকে আপনি কখনোই যান্ত্রিকভাবে ফাইন্ড আউট করতে পারবেন না, রুগীকেই বলতে হবে, রুগীকেই প্রকাশ করতে হবে। তার মন খারাপ, এটা রুগী বলতে হবে। তিনি ভয় পাচ্ছেন, রুগী নিজে বলতে হবে। তিনি কোন জিনিসটা পছন্দ করেন, তার থেকে বলতে হবে। তার ব্যথা হচ্ছে, আপনি প্যাথোলজি বের করলেন যে এখানে একটা আলসার হয়েছে, এখানে একটা ইনফ্লেমেশন হয়েছে, এখানে একটা ইনফেকশন হয়েছে, এখানে একটা আপনার এরকম কোনো ক্লটিং হয়েছে, আপনি বের করলেন। এখন এটা হচ্ছে একটা পার্টিকুলার, হচ্ছে যে আফজালের একটা পার্টিকুলার প্যাথোলজি। এখন আফজাল কি অনুভব করছে এই প্যাথোলজি নিয়ে? এখন 5 জন ব্যক্তির এরকম একটা ইনফ্লেমেশন পাওয়া গেল, 5 জন ব্যক্তির সেম লোকেশনে, সেম টাইপস অফ কেমিক্যাল অ্যানালাইসিসে দেখা গেল যে ইনফ্লেমেশন বা ইনফেকশন বা এরকম একটা প্যাথোলজি পাওয়া গেল। এখন কোন ব্যক্তি বলবে যে এখানে আমার থ্রোবিং পেইন করতেছে, ধপধপানি ব্যথা করতেছে। কোন ব্যক্তি বলবে যে ইনফেকশন বা ইনফ্লেমেশনে বা এই জায়গাটাতে আমার এই প্যাথোলজিতে বার্নিং পেইন করতেছে। কোন ব্যক্তি বলবে যে আমার এখানে কামড় দেওয়ার মতো ব্যথা করতেছে। এখন আপনি প্যাথোলজিটাকে নির্ণয় করলেন যান্ত্রিকভাবে, কিন্তু এখানে তার বাই দা হিমসেলফ, তিনি নিজে থেকে কি ফিল করছেন, এটা কি কামড়ানো ব্যথা, দবদবানি ব্যথা, ঝিলিক মারা ব্যথা,
বার্নিং পেইন, জ্বালাকর ব্যথা, এটাকে কিন্তু পৃথিবীর কোনো যন্ত্র ফাইন্ড আউট করতে পারবে না যতক্ষণ না তিনি হিমসেলফ আপনাকে বলবেন। তাহলে এই হিমসেলফের সেন্সেশনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। প্যাথোলজিটাকে আপনি ভালো করে ফেললেন, এটা সাপ্রেশন হইল কি হইল না, এটা ডাইভারশন হইল কি হইল না, এটা বোঝার জন্য এই বাই দা হিমসেলফই আপনি নির্ণয় করতে হবে। কারণ রুগী যখন বলবে যে আমার রোগ ভালো হয়ে গেছে কিন্তু এখন আমার মন ভালো নাই, আমি বিষণ্ণ, আমার হতাশা, আমার মেজাজ ভালো থাকে না, আমি আগে এরকম হতাশ ছিলাম না এখন হতাশ থাকি, আমি দীর্ঘদিন ধরে হতাশ, তার অর্থ হচ্ছে যে আপনি প্যাথোলজিকে রিমুভ করেছেন, পেশেন্ট হিমসেলফকে আপনি কিউর করতে পারেন নাই। স্যামুয়েল হ্যানিম্যান চাচ্ছেন যে পেশেন্ট হিমসেলফ যা ফিল করে তা আপনি বের করুন, তা অবজারভেশন করুন। কেন চাচ্ছেন? কারণ আপনি পেশেন্ট হিমসেলফকে কিউর করতে হবে। তার প্যাথোলজিটাকে রিমুভ করার জন্য একটা যান্ত্রিক উপায়ে রিমুভ করা যায়। আপনি একটা যান্ত্রিক একটা অর্গান সিমটমসকে রিমুভ করে ফেললেন যান্ত্রিকভাবে সার্জারি করে, কোনো কেমিক্যাল মেডিসিন দিয়ে, কিন্তু সামগ্রিকভাবে তার অস্থিরতা, অশান্তি লাগা, খারাপ লাগা, অসহিষ্ণুতা, অধৈর্য, মলমূত্রের অস্বাভাবিকতা, ঘুমের অস্বাভাবিকতা, ঘুমের যে একটা ফিলিংস আগে ছিল, যে ডাক্তার আগে খুব ভালো ঘুম হতো এখন ভালো ঘুম হয় না, আগে খুব ফ্রেশ ঘুম হতো এখন ফ্রেশ ঘুম হয় না, ঘুমের একটা কোয়ালিটি আছে। এখন আমরা প্যাথোলজি দূর করলাম কিন্তু ঘুমের কোয়ালিটির উপর গুরুত্ব দিলাম না, তার মন মেজাজের কোয়ালিটির উপর গুরুত্ব দিলাম না। তিনি এখন আগের মতো, তার আত্মীয় স্বজনরা বলতেছে আগে তো তিনি এমন ছিলেন না, এখন খুব সহজেই মেজাজ খারাপ করেন, খুব সহজেই গালি দেন, খুব সহজেই বিরক্ত হন, খুব সহজেই ঢিল মেরে ছুঁড়ে মারেন। এই যে ব্যাপারগুলো পেশেন্ট হিমসেলফ এগুলো করছেন, এটা তার হাত করে না। হাত দিয়ে ঢিল দেওয়া মানে কি হাত ঢিল দিচ্ছে? রোগী যখন বলছে যে আমার মৃত্যুর ভয় কাজ করে, এই মৃত্যুর ভয়টা কি জাস্ট একটা বডির সাথে, পার্টিকুলার প্যাথোলজির সাথে সম্পৃক্ত? এই মৃত্যুর ভয়টা তো পেশেন্ট হিমসেলফ ফিল করতেছেন, এটা স্পিরিচুয়াল পার্ট থেকে ফিল করা। এখন এই স্পিরিচুয়াল পার্টটাকে আমি যখন বলি যে আমার ভয় কাজ করে, রোগী যখন বলে যে আমার খুব প্রচন্ড ভাবে হচ্ছে শীত কাতরতা কাজ করতেছে, এই শীত কাতরতাটা জাস্ট বডির না, এটা স্পিরিচুয়াল জায়গা থেকে ফিল হয়, শীত লাগছে, অথবা তার প্রতি আমার প্রচন্ড ঘৃণা কাজ করতেছে, তার প্রতি প্রতি আমার প্রচন্ড আবেগ, ইমোশন, ভালোবাসা কাজ করতেছে। এই জায়গাগুলোকে আপনি ফেল করতে হবে বাই দ্য হিমসেলফ। এরপরে কি বলা হয়েছে? রিমার্কড বাই দোজ অ্যারাউন্ড হিম, এবং তার সাথে সারাউন্ডিংসে যারা আছেন তারা কি ফিল করেন। দেখেন এখানে রুগীর রোগ বোঝার জন্য, রুগীকে বোঝার জন্য কি বলে, ডিজিজড ইন্ডিভিজুয়াল পার্সনকে, স্বতন্ত্র রোগাক্রান্ত মানুষটাকে বোঝার জন্য স্যামুয়েল হ্যানিম্যান যে কয়টা অপশনের কথা বলছেন, কি বলছেন? ফেল্ট বাই দ্য পেশেন্ট হিমসেলফ, রুগী নিজে বুঝবেন, রিমার্কড বাই দুস অ্যারাউন্ড হিম, এবং তার আশেপাশে যারা আছে তারা তার ব্যাপারে, রুগীর ব্যাপারে কি কি মন্তব্য করে, কি কি অবজারভেশন দেই, সেগুলোকে নিতে হবে। এন্ড অবজার্ভড বাই দ্য ফিজিশিয়ান, এবং চিকিৎসক নিজে পর্যবেক্ষণ করবেন। এবার এই তিনটা ইনস্ট্রুমেন্টাল কাজের কথা এখানে বলা হয়েছে। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ডায়াগনোসিস, অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ফিলোসফি, হোমিওপ্যাথিক্যালি আপনি রুগীটাকে ডায়াগনোসিস করতে চান, রোগ নির্ণয় করতে চান, এই পার্টটা হচ্ছে রোগ নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এবং এই তিনটা পার্টের একটা পার্টও মেশিন নির্ভর না, বা এই তিনটা পার্টের একটা পার্টও এমন না যে যে বিষয়টাকে বোঝার জন্য আপনার কেমিক্যাল অ্যানালাইসিস করতে হবে। আমরা যেহেতু ভাইটাল ফুডসকে চিকিৎসা দেই, ডিসহারমোনিয়াস জীবনী শক্তিকে চিকিৎসা দেই, এই জীবনী শক্তির লেভেল থেকে বোঝার জন্য যন্ত্রের উপর ডিপেন্ড না করে এই তিনটা পার্টের উপর ডিপেন্ড করার কথা স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন। রুগী যা উপলব্ধি করবেন তা আমরা নিব, উপলব্ধির জায়গাটাকে আমি উদাহরণ সহকারে যে কথাগুলো বললাম, আর অনেক বিশদ বিস্তারিত ব্যাপার আছে রুগীর উপলব্ধির যে জায়গাটা, বিস্তারিত জায়গা। তো এই পার্টটাকে আমরা বুঝবো। তারপর হচ্ছে তার রিলেটিভসরা কি বলছেন, যে তিনি এখন এরকম আচরণ করেন, তিনি এই খাবারটা চাচ্ছেন, ওই খাবারটা চাচ্ছেন, তিনি ঠান্ডা পছন্দ করেন, তিনি গরম পছন্দ করেন, তিনি কম্বল পছন্দ করেন, তিনি ফ্যান ছেড়ে দিলে থাকতে পছন্দ করেন, তিনি তার পাশে কেউ থাকলে, বসে থাকলে তিনি খুব পছন্দ করেন, অথবা তার কাছে কেউ আসলে কথা বললে তিনি বিরক্ত হন। যেই অবজারভেশন গুলো, যেই সিমটমস গুলো, যেই সাইন অ্যান্ড সিমটমস গুলো পৃথিবীর কোনো মেশিনের মাধ্যমে আপনি বের করতে পারবেন না,
তিনি কি একা থাকতে পছন্দ করেন নাকি লোকসঙ্গ পছন্দ করেন? আপনি কোন মেশিন দিয়ে বের করবেন? কোন কেমিক্যাল অ্যানালাইসিস দিয়ে আপনি বের করবেন? তার প্যাথোলজিটাকে নির্ণয় করলেন রোগের প্যাথোলজিক্যাল জায়গা থেকে, আপনার প্রয়োজন অনুসারে সেই জায়গাটা সম্পূর্ণ ভিন্ন আপনার জায়গা থেকে করেন। কিন্তু 6 নাম্বার অ্যাফোরিজম নিয়ে যখন আপনি কাজ করতে চাচ্ছেন, আপনি এই পার্টগুলোকে যন্ত্রের উপর ছেড়ে দিতে পারছেন না, অন্য কোনো কিছুর উপরই আপনি ছাড়তে পারছেন না। তার আত্মীয় স্বজনরা যা বলবে, যা অবজারভেশন করবে, এর বিকল্প কোনো পথ নাই। তার মানে ওই ইনফরমেশন গুলো তার আত্মীয় স্বজন থেকে নিতে হবে। এবং এবার আপনি কি বলছে, তারপর বলছে যে কি and observed by the physician, এবং চিকিৎসক যা অবজারভেশন করবেন। এবার চিকিৎসক, রোগী বলল, রোগীর আত্মীয় স্বজন বলল, চিকিৎসক অবজারভেশন করবেন। চিকিৎসক তার রোগীটাকে অবজারভেশন করবেন, অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে করে সিমটমস গুলোকে নিয়ে ইন্ডিভিজুয়াল সিক ম্যানটাকে ফাইন্ড আউট করবেন। এবং এটা করার মধ্য দিয়ে অল দিস পারসেপ্টিবল সাইন্স রিপ্রেজেন্ট দ্য ডিজিজ ইন ইটস হোল এক্সটেন্ট। এটা ইংলিশ অনুবাদে এভাবেই করা আছে, এটা এখানে আমার বানানো কোনো কথা না। 6 নাম্বার এফোরিজমের এই পার্টটা আরো গুরুত্বপূর্ণ। বলতে যে আপনি এতক্ষণ পর্যন্ত যে 3টা স্টেজ মেনটেন করে আপনার রোগীটাকে আপনি পরীক্ষা করলেন, এক্সামিন করলেন, এই 3টা স্টেজের মাধ্যমে প্রাপ্ত যে সাইন এবং সিমটমস আপনি পেয়ে গেলেন আপনার মাধ্যমে অবজারভেশন করে, রোগীর ফেল্ট বা সেন্সেশনের মাধ্যমে, তার সারাউন্ডিংস এর লোকজনের মাধ্যমে, 3টা স্তরকে আপনি সমন্বয় করে কাজ করলেন, সিমটম গুলোকে বা সাইন এন্ড সিমটম গুলোকে লিখলেন, সম্পৃক্ত করলেন। বলছে যে অল দিস পারসেপ্টিবল সাইন রিপ্রেজেন্ট, এই সবগুলো পারসেপ্টিবল বা উপলব্ধির জায়গা থেকে প্রাপ্ত সাইন এবং সিমটম গুলো যা আছে, রিপ্রেজেন্ট প্রকাশ করে, দ্য ডিজিজ রোগটাকে প্রকাশ করে, ইন হোল এক্সটেন্ট সামগ্রিকভাবে। তার মানে হোমিওপ্যাথিক ডেফিনেশন অনুসারে রোগটা আসলে কি, যেটা আমরা 3 নাম্বার এফোরিজমে বলেছিলাম, এটা এখানে আরো ক্লিয়ার করা হয়েছে যে হোমিওপ্যাথিক ভিউ থেকে রোগের সংজ্ঞাটা আসলে সম্পূর্ণই ব্যতিক্রম, সম্পূর্ণ এক্সট্রাঅর্ডিনারি, সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা জায়গা থেকে হোমিওপ্যাথিক ফিলোসফিতে রোগকে ডিফাইন করা হচ্ছে। সম্পূর্ণ ভিন্ন একটা মানে দৃষ্টিভঙ্গি এটা। এই দৃষ্টিভঙ্গিটাকে আজকাল আমাদের আধুনিক হোমিওপ্যাথগণ মূল্যায়ন করতে চাচ্ছেন না বা পারছেন না। খুব ভয়ঙ্কর বিষয়। অর্গান অফ মেডিসিনকে পরিবর্তন করতে চাচ্ছে তারা। বলা হচ্ছে যে অর্গান অফ মেডিসিনের 7ম এডিশন দরকার। কারণ এই কথাগুলো তাদের সহ্য হচ্ছে না, এই কথাগুলো তারা বাস্তবায়ন করতে পারছেন না, বা এই কথাগুলোকে তারা হজম করতে পারছেন না। all these perceptible signs represent the disease in whole extent, সামগ্রিকভাবে এই উপলব্ধিকর সাইন গুলোই হচ্ছে রোগের পরিচয় বহন করে। that is together they form the true and only conceivable portrait of the disease। এই যে ডিজিজ শব্দটা আবার আসছে, ডিজিজের নাম শুনলে 3 নাম্বার এফোরিজম দিয়ে কত রকমের অপব্যাখ্যা করা হচ্ছে। 6 নাম্বার এফোরিজমে কত স্পষ্ট করে স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন যে এই যে আপনি চিত্রটা নিলেন, সামগ্রিকভাবে রূপটা প্রকাশ করলো, এবং কি বলছে দেখেন, দ্যাট ইজ টুগেদার, এবং এই সামগ্রিকতাকে একসাথে করে আপনি যে জিনিসটা পাচ্ছেন, দ্যাট ইজ টুগেদার দে ফর্ম, তারা ফর্ম করে, সে তৈরি করলো দ্য ট্রু সত্য এবং ওয়ানলি কনসিভেবল সত্য এবং একমাত্র উপলব্ধিকর পোর্ট্রেট অফ দ্য ডিজিজ, রোগের প্রকৃত চিত্র, সত্য চিত্র এবং একমাত্র চিত্র। ওয়ানলি কি বলছে, ট্রু অ্যান্ড ওয়ানলি, মানে প্রকৃত এবং একমাত্র, প্রকৃত এবং একমাত্র রোগ চিত্রটা এখান থেকে আপনাকে বের করতে হবে। তাইলে প্রকৃত এবং একমাত্র রোগচিত্র বের করার বিকল্প আর কোনো পথ আমাদের কাছে আসলে নাই, অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ফিলোসফি। এটাই হচ্ছে সত্য কথা। এর বাইরে আপনি আরো যত কিছু অ্যাড করতে চান, ভিন্ন সময়ের প্রয়োজনে, সময়ের পরিবর্তনের কারণে সেই পার্টটা ভিন্ন বিষয় হতে পারে, আমি যুক্তির কারণে আমি সে পার্টটাকে নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, কিন্তু এই পার্টটাকে অন্তত বাদ দিয়ে না। আপনি 6 নাম্বার এফোরিজমকে পুরোপুরি মেনে কাজ করে কমপ্লিট পোর্ট্রেট অফ ডিজিজকে ফাইন্ড আউট করে ডায়াগনোজ করে আপনি বলতে হবে যে হ্যাঁ, আমি প্রকৃত রোগটাকে বের করতে পারলাম, প্রকৃত রোগ চিত্রটাকে চিহ্নিত করতে পারলাম। এই জায়গাটাই হচ্ছে আসল পরিচয়, ডাইনামিক
মানে পার্ট অফ দ্য ডিজিজ। এই জায়গাটাকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এবং এই জায়গাটাকে কিভাবে আমরা কাজ করব এই কথাটাই 6 নাম্বার এফোরিজমে বলা হয়েছে। তো এই পার্টের সাথে 6 নাম্বার এফোরিজমের সাথে আপনার বিশাল বড় একটা পাদটীকা আছে। এই পাদটীকাটার উপর আজকে আমি আলোচনা করব না, এটা মোটামুটি বেশ বড় একটা পাদটীকা। আমি আগামী ক্লাসে 6 নাম্বার এফোরিজমের খুব বেসিক কিছু কথা বলবো, যেহেতু আজকে বলা হয়ে গেছে অলরেডি বিস্তারিতভাবে। বেসিক কথা বলে পাদটীকার আলোচনা আগামী ক্লাস ইনশাল্লাহ আমি করব। আজকের আলোচনা আমি এখানে শেষ করি, কারণ পাদটীকাটা যতটুকু বড় আমার 1 ঘন্টার আগে শেষ করতে পারবো না মনে হচ্ছে, এবং এটা ক্লিয়ার হওয়া আরো বেশি জরুরি। যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই আমরা পাদটীকাটাকে অবশ্যই স্পষ্ট করব, ক্লিয়ার করব ইনশাল্লাহ। আমি 6 নম্বরের আলোচনা, 6 নম্বর এফোরিজমের আলোচনা এখানে শেষ করলাম। আমার আলোচনায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলোকে বাদ দিয়ে আপনারা সঠিকটা গ্রহণ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।